নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভাত নামক যে ছোট গল্পটা আছে তার শেষ পাঠ। এর আগে দুটো ভিডিওতে আমি আগের কিছুটা অংশ করে আলোচনা করেছিলাম, এটাই অন্তিম পাঠ। এটাতেই আমি এই গল্পটা শেষ করব। চলো শুরু করি আজকের এই ভিডিও। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। উৎসব যখন বাইরে এলো, সে তো এতক্ষণ ধরে কাজ করছিল, কাটার কাজ করছিল। এবার সে বাইরে এলো, তার কাজ করা শেষ হলো। এবার বাইরে এসে শিব মন্দিরের চাতালে বসে। বাইরে যে বড় বাড়ির একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরের চাতালে এসে বসলো। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে। বলছে এই যে এত বড় মন্দিরটা, এত বড় যে চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে। বড় বাড়িতে যে বাদা অর্থাৎ অবিস্তীর্ণ জমি আছে, সেইটার দৌলতেই নাকি এইসব শিব মন্দির করতে পেরেছে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। বলছে সেই বাদাটা কোথায়, কোন জায়গাটায় এই বাদা অঞ্চল আছে? অনেক দিন ধরে উৎসব ভাত খেতে পায়নি। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসব অনেকদিন ধরে ভাত না খাওয়ার কারণে তার শরীরটা এখন দুর্বল হয়ে আছে। যখন সে ভাত খাবে, শরীরে একটু শক্তি পাবে, বল পাবে, তখন সে যে বাদা অঞ্চল, সেই অঞ্চলটাকে খুঁজে বার করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। উৎসব যে গ্রামে থাকে বা যে এলাকাটা থাকে, সেখানে যে সমস্ত উৎসবের মতো গরিব লোকেরা আছে, যারা এইসব বাদা অঞ্চল তো দূরের কথা, ভাত পর্যন্ত খেতে পাচ্ছে না, তাদের এই ভাত খেয়ে সেই বাদা অঞ্চলের গল্পটা তাদের গিয়ে শোনাবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। এখান থেকে প্রশ্ন আসে, মন্দিরের চাতালে তাস খেলছে কটা ছেলে? তখন বলতে হবে 3টি ছেলে। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। তারা বলছে, এটা উৎসব শুনতে পাচ্ছে, তারা কি বলছে? বুড়োকে বাঁচিয়ে তোলার জন্যই হোম হচ্ছে। ফালতু। আরেকজন বলছে কি ফালতু? আরেকজন বলছে বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে? 100। যত সব ফালতু। একজন বলছে ফালতু, আরেকজন বলছে কি ফালতু, আরেকজন বলছে বেঁচে থেকে ও কতদিনই বা জীবন পাবে, আর কতদিনই বা বেঁচে থাকবে? 100 বছর। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। তখন উৎসব চোখ বুঝে ভাবতে থাকে যে এত যে বড় করে ধুমধাম করে হোমযজ্ঞ হচ্ছে, এই কাজের ফলেও কি বুড়ো কর্তা বেশি দিন আর বেঁচে থাকবে না? কি কাণ্ড! আবার কি কথা! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চুন্নুনি, ছোট খোকা অনেকদিন বাঁচে। বলছে মাদলা নদী দক্ষিণবঙ্গের নদী, সেই নদীটা যদি এত মাতালের মতো সেই রাতে ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি না করত, তাহলে তার স্ত্রী, সন্তান তারা বেঁচে থাকতো এখনো পর্যন্ত। উৎসবের চোখের কোলে জল গড়ায়। উৎসবের চোখের কোল দিয়ে মানে ধার বরাবর কান্নাতে ভেঙে পড়ছে সে। ভাত খাবে আজ। সে ভাত খাওয়ার আশায় বসে আছে। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বলছে ভাত খাওয়ার আশাতেই যে এতদিন প্রেত হয়েছিল, স্ত্রী সন্তানের জন্য কাঁদার তাদের অবসর ছিল না, কাঁদতে সুযোগ পাচ্ছিল না, সেই উৎসব কি আজকে ভাত খাবে বলে সে মানুষ হয়ে গেল? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। বলছে তার বড় ছেলে ছোট খোকা মানে তার পুত্রদের কথা মনে পড়তেই তার চোখে জল এসে গেল। ভাতই সব। যে ভাত হচ্ছে সব। একটা মানুষের বেঁচে থাকার প্রধান রস সংগ্রহ করে দেয় ভাত। ভাত খেলে মানুষ দেহে বল তো পায়, শরীরের যে শর্করা জাতীয় পুষ্টি উপাদান সেগুলোও পৌঁছয়। ভাতই হচ্ছে সব। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। বলছে
অন্ন হচ্ছে লক্ষ্মী, একটি লক্ষ্মীর একটি আশীর্বাদ প্রাপ্ত জিনিস হচ্ছে অন্ন, মানে ভাত। ভাত হচ্ছে লক্ষ্মী। ঠাকমা বলতো রন্ন হলো মা নোক কি বলছে, উৎসবের যে ঠাকুমা ছিল সে বলতো অন্ন অর্থাৎ রন্ন, এখানে রন্ন বলেছে, রন্ন মানে হচ্ছে অন্ন, আর মা লক্ষ্মী মানে হচ্ছে মা লক্ষ্মী, অন্ন হলো মা লক্ষ্মী। কি হে, কাঁদছো কেন? তখন একজন বলে উঠল, কি হলো, কাঁদছো কেন তুমি? আমারে শুধাচ্ছেন বাবু? তখন উৎসব বলে উঠল, আমাকে জিজ্ঞাসা করছেন বাবু? হ্যাঁ বলছে, হ্যাঁ তোমাকেই আমরা জিজ্ঞাসা করছি। আবাদ থেকে আইতেছি বাবু গো, বলছে আবাদ মানে যে জায়গায় চাষাবাদ হয় সেই এলাকা থেকে এসেছি বাবু। ঝড় জলে সব নাশ হয়ে, হচ্ছে ঝড় জলেতে সব কিছু ধ্বংস হয়ে গেছে, নাশ মানে ধ্বংস হয়ে যাওয়া, সর্বনাশ বলে। ঘরের মানুষও সে সব শেষ হয়ে গেছে, সেই এলাকা থেকে আমি এসেছি। তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, যে সমস্ত 3টে ছেলে তাস খেলছিল তারা অস্বস্তিতে পড়ে গেল, তারা একটু অস্বস্তি বোধ করলো, মুশকিলে পড়ে গেল। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। বলছে, ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়তে পারো। এমনিতেই উৎসব হাই তুলছিল, ঘুম পাচ্ছিল, তাকে ঘুমানোর জন্য বলল। উৎসব সত্যিই ঘুমিয়ে পড়ে। তখন উৎসব সত্যিই ঘুমিয়ে পড়ে। একে সারাদিন খাটাখাটুনির পর ধকল গেছে, আর হাই উঠছে, একটু জিরিয়ে নিচ্ছে, তাই জন্য সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ ধরে সে ঘুমোয়, অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। বলছে অনেকক্ষণ পরে তার কার পায়ের ধাক্কা খেয়ে, মানে পায়ের শব্দ শুনে তার ঘুমটা ভেঙে গেল। ইস, এই যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? তখন একজন বলছে, এখন সাঁঝবেলা মানে সন্ধ্যাবেলা, কিন্তু তাকে কেন ঠেলা দিচ্ছে লোকটা? সন্ধ্যাবেলা তো কি হয়েছে? উৎসব এসে ভাবতে থাকে। ওঠো, কে তুমি? তখন একটা লোক বলতে লাগলো, উঠে পড়ো, কে তুমি? বাবু আমি, উৎসব বলল। চুরির মতলবে পড়ে আছো? বলছে, চুরি করার ফোন দিতে তুমি পড়ে আছো এখানে? চুরি করার ধান্দায় আছো তুমি? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। তখন উৎসব বলে, এই বাড়িতে কাজ করছিলাম, বড় বাড়ির কথা বলে। ওঠো। তখন লোকটা বলল, উঠে পড়ো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়, সে খুব হকচকিয়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, তখন দেখতে পায় রাস্তায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। লোকের ছোট জটলা, যে সেখানে কিছু লোক মিলে জটলা পাকিয়েছে, মানে কথাবার্তা কইছে। দেখবে কেউ যদি কোনো একজন বাড়ির কেউ মারা গেলে দেখবে তার বাড়ির আশপাশে ছোট লোকের জটলা পাকিয়ে সেই লোকের সম্বন্ধে কথা বলে, কি করে মারা গেল, কি হয়েছিল, তারপর তো নিন্দে আছেই, এই ধরনের কথাবার্তা হচ্ছে। বলছে, কি হয়েছে বাবু? তখন উৎসব জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না, তার কথার উত্তর কেউই দিল না। উৎসব বাড়িতে ঢোকে। তখন উৎসব মনিবের বাড়িতে ঢুকে পড়ে। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। যে যখনই ঢুকলো তখন বড় পিসিমার মুখ ঝামটানি কথা শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা। তখন বড় পিসিমা বিষণ্ণ হয়ে মন খারাপ করে কান্না সুরে বলে, তোমার বড় বেয়াই মানে এই যে বুড়ো কর্তা মারা গেল তার বেয়াই, অর্থাৎ তার যে ছোট বৌমা তার বাবা। বলছে সে একজন সন্ন্যাসী এনেছিল, এটা আগেই জেনেছ। বলছে সে ডাকাতে সন্ন্যাসী, মানে যাই যজ্ঞ করলো তারপরে এই বুড়োটা মারা গেল। বলছে যজ্ঞী হলো আর তুমিও মরলে? বলছে যাই যজ্ঞীটা শেষ হলো আর তুমিও মরে গেলে, কি ডাকাতে সন্ন্যাসী ও দাদা বলে কাঁদতে থাকে। তুমি যে
বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? বলছে তুমি যে এই 82 বছরে মারা যাবে সেটা কে জানতো? এখান থেকে এই প্রশ্নটা খুব আসে, বুড়ো কর্তা কত বছর বয়সে মারা গেছে, তখন তো তোমাদের বলতে হবে 82। তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা ছিল গো দাদা, তখন বড় পিসি বলতে থাকে যে তোমার তো 98 বছর বাঁচার কথা ছিল, তুমি কি করে 82তে মারা গেলে, এই বলে কাঁদতে লাগে। এই প্রশ্ন দুটো খুব একটু গুলিয়ে দেওয়ার মতো প্রশ্ন, তোমাদের প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে আসে। প্রশ্নটা হচ্ছে যে কর্তা কত বছর বেঁচে থাকার কথা ছিল, তখন বলতে হবে 98 বছর। আর কত বছরে পুরো কর্তা মারা গেছে, তখন বলতে হবে 82তে। এই প্রশ্ন দুটো একটু ভালো করে দেখে রাখবে, এটা একটু ঘুরিয়ে আসে, অনেকেরই এটা ভুল হয়। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তখন বাসিনীকে খুঁজে পেল না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে, তবে সে দেখতে পায় যে সবাই কাজ নিয়ে খুবই ব্যস্ত। কী সব কাজ এবার জানতে পারবে। কীর্তন না এলে বেরোনো নেই, হচ্ছে কীর্তন মানে হচ্ছে হরিনাম, সেই কীর্তন না, কীর্তন মানে কীর্তন, কীর্তন না হলে বেরোনো নেই, সেখান থেকে বেরোতে পারবে না। কে যেন বলে, একজন বলল যে কীর্তন না হলে বেরোতে পারবে না কেউ। কীর্তন কি বলছিস বড় খোকা? বলছে কীর্তন কি বলছিস বড় খোকা, বোনরা দিদিরা আসুক। তখন একজন বলে উঠলো, অর্থাৎ বড় পিসিমা বলে উঠলো, কীর্তন কি বলছিস বড় খোকা, মানে এই বাড়ির যে বুড়ো কর্তা মারা গেল তার বড় ছেলে। বলছে বোনরা দিদিরা আসুক, তোর বোনেরা দিদিরা আসুক তারপরে তো। বড় পিসিমা বলেন, চন্দন বাটছো কেউ? তখন বলে ওঠে, কেউ কি চন্দন বেটেছ? চন্দন মানে চন্দন। খাটের টাকা কে নিয়েছে? বলছে খাট যে মারা গেলে হিন্দু ধর্মে কেউ যদি মারা যায় তাদের তো খাটুলি বা মরার খাটে তুলতে হয়, সেই খাট কেনার টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? বলছে বাগবাজার, কলকাতার বাগবাজার, সেখানে কি ফোন করা হয়েছে? ফর্দটা দেখে দাও দেখি কেউ। বলছে ফর্দটা সব ঠিকঠাক আছে কিনা কেউ একজন দেখে দাও। খই ফুল ধুতি সব বস্ত্র, বলছে খই কিনতে হবে, ফুল ধুতি কিনতে হবে, সব বস্ত্র মানে মৃতদেহকে যে সাদা কাপড়ে ঢাকা দেওয়া হয় সেই বস্ত্রটা কিনতে হবে, মানে পোশাকটা কিনতে হবে, চাদর ধরনের একটা। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে, যে তখন পাঁচিলের ওপর একবারে পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে উৎসব। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে, যে কত সময় হু হু করে এগিয়ে যাচ্ছে, কত কি সে দেখতে পাচ্ছে। মস্ত খাট আছে, একটা মস্ত বড় খাট আছে, মরার খাট। রাতে রাতে বের করতে হবে, বলছে রাত থাকতে থাকতেই বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে। বলছে রাতের মধ্যেই কাজগুলো সপ্তাহ করা যাবতীয় কাজকর্ম সেগুলো সেরে ফেলতে হবে, নইলে দোষ লাগবে। কোনো মৃতদেহ যদি সন্ধ্যের দিকে মারা যায় সেটাকে রাত্রির মধ্যেই পুড়িয়ে ফেলতে হবে, পরের দিন হলে আবার দোষ লাগবে। সব অনেক আচার আচরণ আছে, সেইগুলো বলছে। অনেক তোড়জোড় শুরু হয়ে যায়, তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে, তার যে মেয়ে তারা এসে গিয়ে তারা এবার কাঁদতে বসেছে। হোম যজ্ঞ করে বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। বলছে এত যে হোমযজ্ঞ হলো তার ফলেও যে বুড়ো কর্তা মারা গেল, তার প্রাণটা রইল না, অর্থাৎ সে বেঁচে রইল না, তাতে যে সন্ন্যাসীটা তান্ত্রিকটা হোমযজ্ঞ করছিল তার মনে একটু দুঃখ হলো না। কারণ দুঃখ হবেই বা কেন, সে তো টাকা পিটে দিয়ে চলে যাবে, মানুষ বাঁচলো কি মরলো তার তো যাই আসে না, তাই জন্য তাকে একটু কুণ্ঠিত দেখা যাচ্ছে না, তার মনে একটু অস্বস্তিও নেই, কিছুই নেই। তিনি লাইন করে ফেলেন তার। তিনি লাইন করে ফেলেন
ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে 3 ছেলে এই যে হোমযজ্ঞ হচ্ছিল সেখান থেকে উঠে গেল। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে, বলছে এইসব কাজ যখন হবে কোনো যদি বিঘ্ন ঘটে তাহলে কি আর রক্ষে আছে? মানে কেউ মৃত ব্যক্তি মারা গেলে তখন তার যে সব দেহ সেটাকে ছুঁয়ে একজনকে থাকতে হয়, এইসব বিধানও আছে। সেটা ছেড়ে উঠলে নাকি বিপদ হয়, তাই জন্য ওকে ছেড়ে উঠতে বারণ করছে। এক কথায় আলোচনা খুব সরগরম হয় বাড়ি, বলছে বাড়িতে এইসব আলোচনা চলতে থাকে এবং বেশ রমরমা শোনা যাচ্ছে। অনেকের অনেক রকম মত। শোকের কোনো ব্যাপার থাকে না, বলছে দুঃখ কোনো প্রকাশ করার সুযোগই নেই, কেউ দুঃখিত অতটা দেখা যাচ্ছে না। বাড়ির উনুনই জ্বলবে না, বাড়িতে যে সমস্ত উনুন আছে সেগুলো আবার জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে, যে রাস্তার দোকান থেকে সেখান থেকে চা আসে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। অর্থাৎ রাত যখন 1টা বাজে, 1টার পর, এই প্রশ্নটাও খুব আসে, কটার পরে বুড়ো কর্তাকে শবদাহ করার জন্য নিয়ে যাওয়া হয়? 1টার পর। তখন বোম্বাই খাটে মানে বড় লোকের ব্যাপার, বিলিতি খাট এসেছে, সেই খাটে শুয়ে নাচতে নাচতে অর্থাৎ তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, মানে যারা পেশাদারি দক্ষ মানে পেশা হিসেবে যারা সবকে বহন করে, সব বাহক, তারা আধা দৌড় দেয় মানে ছুটতে থাকে, হরিবোল দিতে দিতে ছুটতে থাকে। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। এর ফলে যারা কীর্তন করছিল, হরিনাম করছিল, তারাও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ফেলে ঢেলে দিগে যা। বলছে যে সমস্ত রান্না হয়েছে পঞ্চব্যঞ্জন, মাছ, শাক, ডাল, তরকারি, ভাত, সমস্ত কিছু পথে ফেলে দিতে বলছে। ঘরদোর মুক্ত কর, সব যেসব আঁশ জিনিস থাকে বা ভাত তরকারি থাকলে সেগুলো আমাদের হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সেসব ফেলে ঘরদোরকে ভালো করে গোবর, নেতা এসব দিয়ে ধুয়ে ফেলতে হয়। এইভাবেই মুক্ত করতে বলছে। বউরা যাও না, বলছে এইসব কাজ করার জন্য বউগুলো যাও, 3টে যে বউ আছো, দাঁড়িয়ে এবার রইলে কেন? বলছে দাঁড়িয়ে কেন থাকলে, যাও কাজ করতে যাও। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। উৎসবের মাথার মধ্যে যে মেঘটা চলছিল, যে কখন খেতে পাবে না পাবে, এইটা একটু আস্তে আস্তে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। সে বুঝতে পারলো যে সমস্ত খাবার দাবার আছে, ভাতটাও তারা সব ফেলে দেবে। বাসিনী বলে, ধর দেখি দাদা। তখন বাসিনী বলে, খাবারের ডেস্কিটা ধরো দেখি, ভাত ফেলার জন্য তাকে বলে। এই যে ধরি। তখন উৎসব বলে, এই যে ধরছি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, উৎসবের মাথায় এখন স্থির হয়ে গেছে বুদ্ধি, যে ভাতগুলো নিয়ে এবার সে কি করবে। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। তখন বলছে, আমাকে যে ডেস্কি ভাতের সেই ভারীটা আমায় দে। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি। বলছে যে মোটা চাল, যেসব চাকর আর বামুনদের জন্য রান্না হতো, মোটা সাপটা চাল, সেই ভাতের যে ডেকচি সেইটা ধরে উৎসব বলে, আমি দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, লয় তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। তখন বামুন অর্থাৎ যে রাঁধুনি, সে বলে, হ্যাঁ ফেলে দিয়ে এসো দূরে, লয় তো মানে নয় তো কুকুরে ছেটাবে, অর্থাৎ কুকুরে সেটাকে খেয়ে চারিদিকে ছড়াবে। সকালে কাক ঠোক দেবে, সকালবেলায় উঠে দেখবো কাকেরা ঠোক্কর দিচ্ছে, সেই ভাতগুলোকে চারিদিকে করবে। বেরিয়ে আসে উৎসব, হনহনিয়ে হাঁটতে থাকে, সেই ভাতের ডেকচি নিয়ে উৎসব হনহন করে হাঁটতে থাকে। খানিকটা হেঁটে সে আধা দৌড় মারে, খানিকটা হেঁটে আসার পর সে প্রায় দৌড় মারতে শুরু করে। ভাত, বাদার ভাত তার হাতে এখন যে বড়লোক বাড়ির বাদা অঞ্চল, সেই বাদার ভাত এখন তার হাতে। পথে ঢেলে দেবে, যে এই ভাত
পথে ঢেলে দিতে হবে, রাস্তায় ফেলে দিতে হবে। কাক কুকুরে খাবে, কাক কুকুরে এইসব ভাতগুলো খাবে। দাদা ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, দাদা বলে প্রায় বাসিনী তার কাছে ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। তখন বলছে অসুচ বাড়ি, অর্থাৎ যে যে বাড়িতে কোনো কেউ মারা যায় সেই বাড়িটাকে অশৌচ বাড়ি বলা হয়। সেই অশৌচ বাড়ির ভাত খেতে নেই, খেতে নি তুমি যে বামুন হয়েছ। বলছে তখন বলে উৎসব যে খেতে নি, তুমিও যে এখন বামুন হয়ে গেছো দেখছি। ও দাদা ব্যগ্রতা করি, যে ও দাদা, বাসিনী বলছে ও দাদা তোর পায়ে ধরি, খাস নি। উৎসব ফিরে দাঁড়ায়, উৎসব তখন আবার ফিরে তাকিয়ে দেখে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, তার চোখগুলো এখন বাদার যে হিংস্র পশু তাদের মতো হিংস্র হয়ে গেছে। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, যে দাঁতগুলো সে বার করে বড় বড় করে, আর সেই ভয়ঙ্কর জন্তুদের মতো তার মুখের ভঙ্গিটা হয়ে যায়, ধরনটা। বাসিনী থমকে দাঁড়ায়, সেই কথা শুনে বাসিনী দাঁড়িয়ে পড়ে, ভয় পেয়ে যায়। উৎসব দৌড়তে থাকে, উৎসব তখন দৌড়তে শুরু করে দেয় ভাতের ডেকসি নিয়ে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, সে ছুটতে ছুটতে প্রায় স্টেশনের কাছে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়, মানে তার হাতে যতটা করে ভাত ধরছে সে খাওয়া শুরু করে দিয়েছে। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। ভাতে হাত ঢুকিয়ে দেওয়ার পর সে যেন স্বর্গে যাওয়ার মতো সুখ খুঁজে পেয়েছে। অনেকদিন ভাত খায় না, তাই ভাতের মধ্যে সে এক অপার মহিমা আনন্দ খুঁজে পেয়েছে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, চন্ননীর মাও এইভাবে তাকে কোনোদিন খাওয়াতে পারেনি, এই রকম সুখ সে পেয়েছে। খেতে খেতে তার যে কি হয়, বলছে খেতে খেতে সে অন্যরকম হয়ে যেতে লাগছে। ভাত মুখ ডুবিয়ে দিয়ে খায়, সে ভাতের ডেকসির ভেতরেই মুখটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এবার খাচ্ছে ভাত, শুধু ভাত, বাদার ভাত। সে ভাত খেতে লাগছে, কোথাকার ভাত? বাদা অঞ্চলের ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বলছে যদি বাদা অঞ্চলের ভাত খায়, বড়লোক বাড়ির বাদা অঞ্চলে, তবেই তো সে বাদা বলে যে জায়গাটা সেটা কোথায় সেই জায়গাটাও সে জেনে যেতে পারবে। এই লাইনটা খুব বড় প্রশ্নের জন্য আসে। বাদার ভাত খেলে তবেই তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এখানে কোন বাদার কথা বলা হয়েছে, কিভাবে উৎসব সেই বাদার খোঁজ পাবে, এই প্রশ্নটা খুব আসে। আরে আরেকটা বাদা আছে, বলছে আরেকটা বাদা তাদের এলাকায় আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। বলছে সেই বাদাটার খোঁজও পেয়ে যাবে সে। ভাত খেয়ে নি, এই বলে উৎসব আরও অনেক বেশি করে ভাত খাচ্ছে। চন্নুনি রে, তখন তার সন্তানের কথা সে ভাবতে থাকে। তুইও খা, চন্নুনির মা খাও, যে তুইও চন্নুনি তুইও খা, তোর মাও খাক। ছোট খোকা, বলছে ছোট খোকা তুইও খা, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। বলছে আমার মধ্যে বসে তোরা সবাই মিলে খা। এবার জল খাই, জল। এবার অনেক ভাত খেলাম, এবার আমি একটু জল খেয়ে নিই, তারপর আরও ভাত, তারপরে আরও অনেকটা ভাত খাবো। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। বলছে ভোরের যে ট্রেন, সেই ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাব। ক্যানিং হচ্ছে সোনারপুর, ক্যানিং, এটা হচ্ছে সব ওই সুন্দরবন এলাকার জায়গা, শিয়ালদা হয়ে যেতে হয়, ওই সব কথা বলেছে। ভাত পেটে পড়েছে, এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। বলছে ভাত পেটে পড়েছে, এবার আমি ঝানছি মানে জানতে পারছি বা বুঝতে পারছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। বলছে ক্যানিং পেরিয়ে আমার নিজের বাড়ি আবার ফিরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁইয়ে ঘুমিয়ে পড়ে। যে উৎসব যে ভাতের ডেকছি
সেই হাঁড়িটা বা ডেকচিটা জাপটে ধরে এবং তার কানাতে মাথাটা দিয়ে সে ঘুমিয়ে পড়ে। পিতলের ডেকচি চুরির অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পিতলের যে ডেকচি, সেই ডেকচিটা চুরি করার অপরাধে সকালবেলায় পুলিশ এসে উৎসবকে ধরে ফেলে। ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। যে পেটে অনেকটা ভাত খেয়েছে, আর ভাত খেলেই বেশিরভাগ মানুষের ঘুম পায়, আর তখন অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো, 1টার পরে মরা বেরিয়েছে, তারপরে সে ভাত খেয়েছে, তাই তার অনেকটা রাতে ঘুমিয়েছে, তাই ভোরবেলা ঘুমও ভাঙেনি। আবার পেটে ভাতের ভার, তাই একদমই চোখ তুলে তাকাতে পারেনি। তখন তাকে ধরে ফেললো। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। এবার পিতলের ডেকচি চুরির অপরাধে মারতে মারতে উৎসবকে থানায় নিয়ে চলে গেল। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। যে বড় বাড়ির বাদা অঞ্চল, সেই বাদা অঞ্চলের খোঁজ করা আর উৎসবের হলো না। সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। বলছে যে বড়লোক বাড়ির যে বাদা অঞ্চল, সেটা বড়লোক বাড়ির মধ্যেই অচল হয়ে থাকে। খোঁজ করা তার হলো না। বাদা অঞ্চল যে কী জিনিস সেটা সে জানতে পারলো না। তার আগেই তাকে পিতলের ডেকচি চুরির অপরাধে পুলিশের লোকজন ধরে নিয়ে গেল। গল্পটা থেকে বোঝা গেল যে বাদা অঞ্চলের খোঁজ করার জন্য স্ত্রী সন্তান সব কিছু হারিয়ে উৎসব নামের এক ব্যক্তি বাদার ভাত খাবে বলে এসেছিল। সেই বাদার ভাত খাওয়া তার হলেও যে বাদা অঞ্চল, সেই অঞ্চলের খোঁজ করা তার হল। তার সারা জীবনই অধরা থেকে যায় বাদা অঞ্চল। তার যে বাদা অঞ্চল ছিল, তাদের এলাকায় সেখানে গেঁড়ি, গুগলি, শামুক, কচু পাতা এসব খেয়ে সারা জীবন কাটিয়েছে। সে ভেবেছিল কিছুদিন সুখ করে বাদা অঞ্চলের ভাত খাবে, কিন্তু সেটা তার আর সম্ভব হলো না। তাকে পিতলের ডেকচি চুরির অপরাধে পুলিশের লোকজন ধরে নিয়ে গেল। এর থেকে বোঝা গেল যে গরিব মানুষদের উপর সারা জীবনই এইভাবে বড় লোকদের অত্যাচার হতে থাকে, এবং সারা দিন খাটিয়ে নেওয়ার পরে টাকা অর্থাৎ পারিশ্রমিক দেওয়া তো দূরের কথা, ঠিক করে তাকে খেতে দেওয়াও হলো না এই ভাত গল্পে। তাই ভাত নামক যে গল্পটা, সেটা সার্থকই হয়েছে। সমস্ত কিছুটা এই বাদার ভাতকে ঘিরে ছিল, তাই গল্পটা যথার্থ সার্থক। আমার আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবে না। আর আমার এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এই মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ তোমাদের সকল দর্শক বন্ধুদের।